প্রথম বর্ষের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের নীতিমালা সাবজেক্টের দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস অর্থাৎ সমন্বয় প্রক্রিয়া অধ্যায়ের ক্লাস নং 3-এ সকল দর্শক বন্ধুকে ডিএমএস টিচিংয়ের পক্ষ থেকে পুনরায় শুভেচ্ছা। তো বিগত ক্লাস দুটিতে আমি এই অধ্যায়ের যাবতীয় বেসিক এবং একটি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। তো যারা সেই ক্লাস দুটি দেখোনি বা মিস করেছো তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন থেকে লিংক নিয়ে সেই ক্লাস দুটি অবশ্যই দেখে আসো। তো আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব এটি একটি বোর্ড কোশ্চেন, পাশাপাশি এই অঙ্কটির মধ্যে এই অধ্যায়ের প্রায় সকল কোশ্চেনই অন্তর্ভুক্ত করা রয়েছে। তো প্রথমে আমি অঙ্কটি পড়তেছি। এখানে বলা আছে যে মিস্টার জব্বার স্টার্টেড এ কনসাল্টিং বিজনেস, দ্য ট্রায়াল ব্যালেন্স অফ হিজ বিজনেস অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার ইজ গিভেন বিলো। অর্থাৎ মিস্টার জব্বারের একটি ব্যবসা রয়েছে যেটি সে চালু করেছে। এখন সেই ব্যবসায়ের প্রথম বছরের শেষে যাবতীয় লেনদেনগুলোর এন্ট্রির রেওয়ামিল একটি দেওয়া আছে। খুব সহজে বলতে গেলে যে মিস্টার জব্বারের প্রথম বছরের শেষে যাবতীয় খতিয়ানের উদ্ধৃত থেকে যে রেওয়ামিল প্রস্তুত করা হয়েছে সেই রেওয়ামিলটি এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, আমি তোমাদের সুবিধার জন্য এখানে রেওয়ামিল সম্পূর্ণ তুলে দিলাম। এবার আমি দেখব তারপরে কি বলা আছে। তো বন্ধুরা, এরপরে প্রশ্নপত্রে এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া আছে, অর্থাৎ কিছু সমন্বয় দেওয়া আছে এবং আমাকে বলা হচ্ছে প্রশ্নপত্রে যে ইউ আর রিকোয়ার্ড টু জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ। অর্থাৎ আমাকে প্রথমে করতে বলা হচ্ছে যে প্রথমে আমাকে সমন্বয়গুলোর জাবেদা করতে হবে। এরপর হচ্ছে যে গিভ দ্য ক্লোজিং এন্ট্রিজ, এরপরে আমাকে ক্লোজিং জাবেদা বা সমাপনী জাবেদা করতে হবে। এরপরে বলা আছে প্রিপেয়ার রিভার্সিং এন্ট্রিজ। তো বন্ধুরা, এরপর আমাকে করতে হবে বিপরীত দাখিলা বা বিপরীত জাবেদা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু যাবতীয় মোট যে 3টি জাবেদা রয়েছে এই অধ্যায়ে অন্তর্ভুক্ত, একটি হচ্ছে সমন্বয় দাখিলা, একটি হচ্ছে সমাপনী দাখিলা এবং একটি হচ্ছে বিপরীত দাখিলা। এই 3টি কিন্তু এখানে করতে হবে। তো আমি প্রথমে করব সমন্বয় দাখিলা। তো এখানে তোমরা যারা লিখতে পারো মিস্টার জব্বার অ্যাডজাস্টিং জার্নাল বা এন্ট্রিজ। এবার হচ্ছে 2008 সাল। আর দেখো বন্ধুরা, সমন্বয় জাবেদা সবসময় হয় বছরের শেষ তারিখে, অর্থাৎ ওই ব্যবসাটির সমন্বয়গুলো দেওয়া রয়েছে, অর্থাৎ যে তারিখের ওই ব্যবসাটির যাবতীয় সমন্বয় দেওয়া রয়েছে সেই তারিখেই সব সমন্বয়গুলো হবে বা সমন্বয়ের দাখিলা বা জাবেদাগুলো হবে। তো যেহেতু এখানে এই মিস্টার জব্বার এগুলো করা হয়েছে জুনের 30 তারিখ, অর্থাৎ এটি হচ্ছে তার এই ব্যবসায়ের ক্লোজিং ডেট, যে ডেটে তার সমন্বয়গুলো দাখিলা করা হয়েছে। তো আমি এখানে লিখলাম 2008 জুন 30। আর প্রতিটা কিন্তু একই তারিখ হবে, নো চেঞ্জড। এখন দেখো বন্ধুরা, এখানে প্রথমে বলা আছে রেন্ট পেইড ইন অ্যাডভান্স টাকা 8000, অর্থাৎ ভাড়া প্রদান করা হয়েছে অগ্রিম 8000 টাকা। এখন দেখো বন্ধুরা, ভাড়া একটি ব্যয়, তো যদি এই ভাড়াটিকে অগ্রিম প্রদান করা হয় তবে কিন্তু সেটি হয় প্রিপেইড রেন্ট, অর্থাৎ অগ্রিম ভাড়া। আর যদি ভাড়াকে অগ্রিম প্রদান করা হয় তবে কিন্তু সেটি অবশ্যই হয় সম্পদ। এখন আমি দেখি যে এই যে প্রিপেইড রেন্ট এটি নামে কোনো প্রকার এন্ট্রি আমার রেওয়ামিলে দেওয়া আছে কিনা। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু একটি এন্ট্রি দেওয়া আছে, সেটি হচ্ছে প্রিপেইড রেন্ট, অর্থাৎ রেওয়ামিলের মধ্যে আগে থেকেই অগ্রিম ভাড়াকে অন্তর্ভুক্ত করা আছে 4000 টাকা। কিন্তু এখানে বলা হচ্ছে যে রেন্ট পেইড ইন অ্যাডভান্স টাকা 8000, অর্থাৎ বাস্তবে অগ্রিম ভাড়া প্রদান করা হয়েছে 8000 টাকা, যার মধ্যে 4000 টাকা অলরেডি রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা রয়েছে। তাহলে দেখো বন্ধুরা, যদি অগ্রিম ভাড়া প্রদান করা হয় 8000 টাকা এবং যদি 8000 টাকার মধ্যে 4000 টাকা অলরেডি হিসাবভুক্ত করা হয়, তাহলে বাকি আছে কয় টাকা? বাকি আছে অবশ্যই 4000 টাকা। এবং সেই টাকাটা কি? সেই টাকাটা হচ্ছে অবশ্যই আমাদের সম্পদ। তো আমি লিখলাম প্রিপেইড রেন্ট ডেবিট এবং রেন্ট এক্সপেন্স ক্রেডিট। এখানে আমার মূল অগ্রিম ভাড়া হচ্ছে 8000 টাকা এবং এই 8000 টাকার মধ্যে 4000 টাকা আমি অলরেডি অন্তর্ভুক্ত করে ফেলেছি রেওয়ামিলে। সুতরাং বাকি আছে আর 4000 টাকা। আমি এখানে যে বাকি যে অগ্রিম টাকাটা আছে
সেই টাকাটা আমি এখানে জাবেদা করলাম। তো দেখো বন্ধুরা, এরপর বলা আছে যে সাপ্লাইস টোটাল অন হ্যান্ড টাকা 7000, অর্থাৎ সাপ্লাইস, এই সাপ্লাইস আমার হাতে আছে মোট 7000 টাকা। আর দেখো বন্ধুরা, একটি বছরের শেষে বা একটি হিসাবকালের শেষে যখন দেখা হয় যে সাপ্লাইস হাতে থাকে, সেটি কিন্তু অবশ্যই একটি সম্পদ তুল্য। আর দেখো বন্ধুরা, আর এই সম্পদটি হচ্ছে সাপ্লাইস বা সাপ্লাইস অন হ্যান্ড। এখন আমি দেখি যে এই যে সাপ্লাইস বা সাপ্লাইস অন হ্যান্ড এই নামে কোনো প্রকার এন্ট্রি আমার রেওয়া মিলে দেওয়া আছে কিনা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটি এন্ট্রি দেওয়া রয়েছে সাপ্লাইস নামে। এখানে সাপ্লাইস দেওয়া আছে 4000 টাকা, কিন্তু বাস্তবে আমার সাপ্লাইস হাতে আছে 7000 টাকার। এখন দেখো বন্ধুরা, আমি দেখলাম যে অ্যাডজাস্টমেন্টে আমার বলা আছে যে বাস্তবে মোট সাপ্লাইস হাতে আছে 7000 টাকা বা 7000 টাকা। এর মধ্যে রেওয়া মিলে যেটা আছে তার মানে হচ্ছে এই টাকাটি অলরেডি হিসাবভুক্ত করা হয়েছে, অর্থাৎ এই 7000 টাকার মধ্যে 4000 টাকা অলরেডি হিসাবভুক্ত করা রয়েছে। তাহলে দেখো বন্ধুরা, যদি 7000 টাকার মধ্যে 4000 টাকা অলরেডি হিসাবভুক্ত করা হয়, তাহলে বাকি আছে কয় টাকা? বাকি আছে অবশ্যই 3000 টাকা। সেটি কি? সেটিও কিন্তু আমাদের সম্পদ। তো আমি এখানে লিখলাম সাপ্লাইস ডেবিট আর সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট, কারণ এখানে আমি দেখাচ্ছি যে আমার কতটা সম্পদ বা সাপ্লাইস রূপে আছে। তো দেখো বন্ধুরা, আমার মোট সাপ্লাইস হাতে ছিল 7000 টাকা। এর মধ্যে আমি 3000 টাকা এর মধ্যে আমি 4000 টাকা অলরেডি হিসাবভুক্ত করে ফেলেছি, তাহলে বাকি আছে 3000 টাকা। তো লিখলাম সাপ্লাইস ডেবিট এবং সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। এখন দেখো বন্ধুরা, এই যে সাপ্লাইস আর এইখানে আছে সাপ্লাইস এক্সপেন্স, এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এই সাপ্লাইস মানে হচ্ছে সম্পদ তুল্য, আর এটি হচ্ছে ব্যয়ের সমতুল্য। এবার হচ্ছে 3 নং এন্ট্রি। এখানে বলা আছে যে স্যালারি ডিউ টাকা 10000। এখন দেখো বন্ধুরা, আমি বলেছিলাম বেসিক ক্লাসটিতে যে যদি কোনো ব্যয় বকেয়া থাকে তখন জাবেদা হয় যে সেই ব্যয়টি হয় ডেবিট, আর যেহেতু বকেয়া হচ্ছে সেহেতু ওই ব্যয়টি বকেয়া রূপে হয়, সেহেতু ওখানে দায় বৃদ্ধি পায়। সুতরাং ওই ব্যয়টির সঙ্গে অ্যাড হবে পেয়েবল এবং হবে ক্রেডিট। তো যেহেতু এখানে স্যালারি ডিউ আছে অর্থাৎ স্যালারি বকেয়া আছে, তো আমি লিখলাম স্যালারি এক্সপেন্স, কারণ এটি তো একটা ব্যয় এবং এই ব্যয়টি আমার এখনও বকেয়া রয়েছে, তাই লিখলাম স্যালারি পেয়েবল ক্রেডিট। ব্যয়টি বকেয়া আছে আর বকেয়া ব্যয় হচ্ছে একটি দায়, আর দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। 10000 লিখলাম 10000। এরপরে বলা আছে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ওয়াজ রিসিভড ফর 5 ইয়ার্স, অর্থাৎ শিক্ষানিবাস সেলামি গ্রহণ করা হয়েছে 5 বছরের জন্য। এখন দেখো বন্ধুরা, এই যে শিক্ষানিবাস সেলামি এর মানে হচ্ছে এই প্রতিষ্ঠান অর্থাৎ মিস্টার জব্বারের প্রতিষ্ঠানে কোনো একজন ব্যক্তি শিক্ষা গ্রহণ করতে এসেছিল যাবতীয় কার্যক্রম সম্পর্কে, অর্থাৎ মিস্টার জব্বারের কাছে সে এই প্রতিষ্ঠান সম্পর্কে এবং এই যে কনসাল্টিং বিজনেস এই সম্পর্কে সে যাবতীয় শিক্ষা গ্রহণ করেছে। এখন এই শিক্ষা গ্রহণ করার বিনিময়ে সেই ব্যক্তি মিস্টার জব্বারকে কিছু টাকা স্যালামি রূপে প্রদান করেছে, আর সে টাকাটি প্রদান করেছে 5 বছরের জন্য। এখন দেখো বন্ধুরা, এইখানে কিন্তু অ্যাডজাস্টমেন্টে কোনো প্রকার টাকার কথা উল্লেখ করা নেই, তার মানে দেখতে হবে যে রেওয়া মিলের মধ্যে অ্যাপ্রেন্টিসশিপ নামে কোনো প্রকার এন্ট্রি আছে কিনা। তো দেখো বন্ধুরা, এইখানে কিন্তু একটি এন্ট্রি রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ নামে, প্রিমিয়াম 10000 টাকা, অর্থাৎ এখানে যে টাকাটি রয়েছে এটি কিন্তু দেওয়া আছে 5 বছরের জন্য। এখন দেখো বন্ধুরা, 5 বছরের জন্য ওই ব্যক্তি মিস্টার জব্বারকে প্রদান করেছে 10000 টাকা, কিন্তু আমাকে দেখতে হবে যে এর মধ্যে কত টাকা ইনকাম আর কত টাকা দায়ের উপরে রয়েছে। এখন দেখো বন্ধুরা, যদি 5 বছরের জন্য প্রদান করে 10000 টাকা, তাহলে 1 বছরে চলে আসে 2000 টাকা, অর্থাৎ এই বছরে এই 2000 টাকা হচ্ছে এর জন্য আয়। তাহলে দেখো বন্ধুরা, এখানে কিন্তু অলরেডি হিসাবভুক্ত করা হয়েছে 10000 টাকা বা 10000 টাকা, এর মধ্যে 2000 টাকা হচ্ছে এই প্রতিষ্ঠানের আয় এই বছরের, বাকি আছে 8000 টাকা। সেটি কি? সেটি হচ্ছে অনুপার্জিত আয়, অর্থাৎ বাকি যে আছে 4 বছরে 8000 টাকা, সেই টাকাটি কিন্তু
এখন পর্যন্ত এর জন্য আয় হয়নি, মিস্টার জব্বারের জন্য আয় হয়নি। কারণ এই টাকাটি তখনই আয় হবে যখন ওই 4 বছর উত্তীর্ণ হবে এবং ওই 4 বছরে সে মিস্টার জব্বার ওই ব্যক্তিকে যাবতীয় বিষয়গুলোকে বুঝিয়ে দিবে, এবং এই 4 বছর উত্তীর্ণ হওয়ার আগে এই টাকাটা কিন্তু তার জন্য আয় হবে না। তো দেখো বন্ধুরা, যেহেতু এটি দায় সেহেতু লিখলাম আনআর্নড অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট 8,000 টাকা। কারণ মোট টাকা হচ্ছে 10,000, এই টাকাটি দেওয়া হচ্ছে 5 বছরের জন্য, তাহলে 1 বছরে আসে 2,000 টাকা। 1 বছর শেষ, সেহেতু 2,000 টাকা হচ্ছে আমার জন্য আয়, অর্থাৎ মিস্টার জব্বারের জন্য আয়। আর বাকি আছে 8,000 টাকা, এই টাকাটা হচ্ছে তার জন্য দায়। আর এখানে লিখলাম অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট। কারণ এখানে যখন আমি অন্তর্ভুক্ত করেছিলাম তখন আমি এটিকে অন্তর্ভুক্ত করেছিলাম সম্পূর্ণ আয় রূপে, কিন্তু বাস্তবে আমি দেখলাম যে এই টাকাটির মধ্যে 4 বছরের টাকা দায় আছে, অর্থাৎ অনলি 1 বছরের টাকা আছে আয় রূপে। তো যদি আমি এটিকে সম্পূর্ণটাই আয় রূপে দেখাই তো বাস্তবে কিন্তু সম্পূর্ণটা আয় না, অর্থাৎ এটি কিন্তু আয়টি এখন কমে গেল। প্রথমে আমি দেখছিলাম সবটাই আয় রূপে লিখছিলাম, কিন্তু এখন দেখলাম যে সবটা এখানে আয় না। যেহেতু সবটা আয় না সেহেতু কিন্তু এখানে আয়টা কমে গেল। যদি আয় বেড়ে যায় তবে হয় ক্রেডিট, আর যেহেতু এখানে আয়টা কমে গেল সুতরাং অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম হবে ডেবিট। লিখলাম 8,000 টাকা। এরপরে বলা আছে বন্ধুরা সার্ভিস রেভিনিউ রিসিভেবল বাট নট ইয়েট রিসিভ টাকা 5,000, অর্থাৎ সেবা আয় প্রদান করা হয়েছে, অর্থাৎ মিস্টার জব্বার একটি সেবা প্রদান করেছে কিন্তু সে টাকাটি পায়নি। এখন দেখো বন্ধুরা, যদি সে সেবাটি প্রদান করে অর্থাৎ অবশ্যই আয় হয়েছে, কিন্তু সে আয়টি পায়নি, অর্থাৎ সে কিন্তু আয়টি পাবে, এবং যার কাছে সে পাবে সে হচ্ছে সম্পদ। আমি বলেছিলাম বন্ধুরা, যদি আয় বকেয়া থাকে বা যদি আয় অনাদায়ী হয় তবে কিন্তু সেখানে চলে আসে রিসিভেবল। তো এখন এই যে জব্বার যাকে সেবাটি প্রদান করেছে এবং টাকাটি পায়নি সে হচ্ছে তার জন্য প্রাপ্য হিসাব বা অ্যাকাউন্ট রিসিভেবল। তো আমি এখানে লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, কারণ এই ব্যক্তির কাছে মিস্টার জব্বার এই সার্ভিস রেভিনিউ টাকা পাবে আগামীতে। আর এখানে যেহেতু আয় হয়েছে তাই লিখলাম সার্ভিস রেভিনিউ বা এসআর ক্রেডিট, টাকা হচ্ছে 5,000। এবার হচ্ছে নেক্সট ট্রানজাকশন। এখানে বলা হচ্ছে যে ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট অ্যাট 10%, অর্থাৎ স্থায়ী সম্পত্তির উপর অবচয় হচ্ছে 10%। এখন দেখো বন্ধুরা, আমাকে দেখতে হবে যে এই রেওয়ামিলের মধ্যে কোন কোন এন্ট্রি হচ্ছে স্থায়ী সম্পত্তি। এখানে প্রথমে রয়েছে ফার্নিচার। দেখো বন্ধুরা, এরপরেই আছে অফিস ইকুইপমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু মোট 2টি আছে স্থায়ী সম্পত্তি, আমাকে 2টি অ্যাডজাস্টিং জার্নাল করতে হবে। আর আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে ডেপ্রিসিয়েশনে যাবে দেওয়া হয় মূলত ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, অর্থাৎ অবচয় হিসাব ডেবিট যেহেতু অবচয় একটি ব্যয়, এবং পুঞ্জীভূত অবচয় ক্রেডিট কারণ ওই প্রতি বছরের অবচয় টাকাটিকে একটি হিসাবে সে সংরক্ষিত করে রাখে। এখন দেখো বন্ধুরা, প্রথমে লিখব অফিস ইকুইপমেন্টটি। তো লিখলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট যেহেতু ব্যয় হয়েছে, আর একটি আমি সঞ্চিতি খুললাম পুঞ্জীভূত অবচয় নামে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন দেখো বন্ধুরা, এখানে বলা আছে 10%। এখানে প্রথমে আমি করলাম অফিস ইকুইপমেন্ট, এর টাকা হচ্ছে 38,000। তো বন্ধুরা, যদি তুমি গুণ করো 38,000 গুণ 10% তাহলে চলে আসে 3800 টাকা। এরপরে দেখো বন্ধুরা, আরেকটি সম্পত্তি রয়েছে স্থায়ী, সেটি হচ্ছে ফার্নিচার, যার পরিমাণ হচ্ছে 50,000 টাকা। তো যদি তুমি গুণ করো 50,000 গুণ 10% তাহলে চলে আসে 5,000 টাকা। তো লিখলাম একই যাবে দা নো চেঞ্জড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 5,000 টাকা। এখন দেখো বন্ধুরা, তুমি চাইলে এই দুটিকে একসঙ্গে লিখতে পারো। দেখো এখানে মোট টাকা হয় 3,800 আর 5,000, তাহলে মোট চলে আসে 8,800 টাকা।
তুমি লিখতে পারো এমন যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 8,800 টাকা এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 8,800 টাকা। অথবা তুমি যদি এমন করো সিঙ্গেলভাবে, তাতেও কোনো প্রকার সমস্যা হবে না। এবার দেখো বন্ধুরা, প্রশ্নমতে বলা হচ্ছে যে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড টাকা 3,000, অর্থাৎ বিমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 3,000 টাকা। এখন দেখো বন্ধুরা, বিমার মেয়াদ উত্তীর্ণ তখনই হয় যখন বিমাটি প্রদান করা হয় অগ্রিম। দেখো বন্ধুরা, ধরো একজন ব্যক্তি 1 বছরের জন্য বিমা প্রদান করলো। এখন সে যখন হিসাব করলো তখন সে দেখলো যে তার 6 মাসের বিমা এখনও অগ্রিম রয়েছে। তো এরপরে যখন সে হিসাব করলো তখন সে দেখলো যে বাকি যে 6 মাস ছিল তারও বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এখন দেখো বন্ধুরা, যখন সে প্রথমে দেখেছিল যে এখনও তার 6 মাসের বিমা অগ্রিম রয়েছে, তখন কিন্তু সেটি ছিল প্রিপেইড ইন্স্যুরেন্স, অর্থাৎ সেটি ছিল তার জন্য সম্পদরূপে। আর যখন সে পরে দেখলো যে বাকি যে টাকাটা ছিল 6 মাসের অগ্রিম বিমা তার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তখন কিন্তু ওই যে প্রিপেইড এক্সপেন্স সেটি কিন্তু আর সম্পদরূপে নেই। সেই প্রিপেইড এক্সপেন্স অর্থাৎ সেই যে ব্যয় অগ্রিমটা বা অগ্রিম ব্যয়টি অর্থাৎ অগ্রিম বিমাটি সেটি কমে গেল এবং এখানে ব্যয় বৃদ্ধি পেয়ে গেল, অর্থাৎ এখানে ব্যয় বৃদ্ধি পেল ইন্স্যুরেন্স নামে। তো বন্ধু, এখানেও কিন্তু একই কাহিনী ঘটছে। প্রথমে দেখব যে রেওয়া মিলে কোনো প্রকার ইন্স্যুরেন্সের কথা উল্লেখ করা আছে কিনা। দেখো বন্ধুরা, এখানে লেখা আছে প্রিপেইড ইন্স্যুরেন্স 5,000 টাকা, কিন্তু এখানে কিন্তু এটি আমার কোনো প্রকার ম্যাটার করবে না, কারণ প্রশ্নপত্রে বলা হচ্ছে যে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড 3,000 টাকা, অর্থাৎ বিমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 3,000 টাকার। তো আমি এখানে যেহেতু বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তো অবশ্যই এটি কিন্তু এখন আর সম্পদরূপে নেই, এটি এখন হয়েছে ব্যয়রূপে। তো আমি লিখলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আর যেহেতু প্রথমে এটি ছিল সম্পদরূপে, এখন সেই সম্পদটি কমে গিয়ে হয়েছে ব্যয়, অর্থাৎ যেহেতু সম্পদ কমে গেছে এবং সম্পদটির নাম হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স, আর সম্পদ কমে গেলে হয় ক্রেডিট। তো লিখলাম প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 3,000 টাকা। এরপরে দেখো বন্ধুরা, প্রশ্ন বলা হচ্ছে যে আনআর্নড রেভিনিউ আর্নড ডিউরিং দ্য ইয়ার টাকা 4,000, অর্থাৎ অনুপার্জিত আয় এবার উপার্জিত হয়েছে 4,000 টাকার। দেখো বন্ধুরা, অনুপার্জিত আয় অর্থাৎ তুমি সেবাটি প্রদান করনি বা তুমি কাজটি করনি, কিন্তু তুমি তার টাকাটি অলরেডি গ্রহণ করে ফেলেছো, এটি হচ্ছে অনুপার্জিত আয়, অর্থাৎ যা উপার্জন হয় না। কারণ বন্ধুরা, উপার্জন তখনই হয় যখন তুমি তাকে সেবাটি প্রদান করবা বা তুমি তার যখন তুমি কাজটি করবা এবং তুমি তার বিনিময়ে টাকাটি গ্রহণ করবা, সেটা হচ্ছে উপার্জন। কিন্তু যদি তুমি কাজটি না করেই অগ্রিম টাকাটি গ্রহণ করো, সেটি কিন্তু উপার্জন না, সেটি হচ্ছে অনুপার্জিত আয়। তো এই যে অনুপার্জিত আয়, এটি হচ্ছে একটা দায় মূলত, কারণ এই যে অনুপার্জিত আয় হয়েছে এবং তুমি তার কাছ থেকে টাকাটি গ্রহণ করেছো কিন্তু সেবাটি প্রদান করনি, তোমায় কিন্তু তার কাছে দায়বদ্ধ থাকতে হবে যতক্ষণ না তুমি তাকে সেবাটি বা তুমি তার কাজটি করে দাও। অর্থাৎ এখান থেকে এটি বলা যায় যে আনআর্নড সার্ভিস রেভিনিউ বা আনআর্নড কোনো কিছু হচ্ছে দায়। তো এখানে বলা হচ্ছে যে সেই যে আনআর্নড রেভিনিউ সেটি এবারে আর্ন হয়ে গেছে, অর্থাৎ আমার যে টাকাটি আমি গ্রহণ করেছিলাম তার কাছ থেকে এবং যে টাকাটি ছিল অনুপার্জিত, সেই টাকাটি এখন উপার্জিত হয়ে গেছে, হয়তোবা তাকে মিস্টার জব্বার কাজটি করে দিয়েছে। এখন দেখো বন্ধুরা, যদি এবার আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্নড হয়ে যায়, অর্থাৎ দায় কিন্তু কমে গেল, আর দায় কমে গেলে হয় ডেবিট। তো লিখলাম আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট। এখন দেখো বন্ধুরা, এখন কিন্তু আর অনুপার্জিত নেই, এখন এটি হয়ে গেছে উপার্জিত, অর্থাৎ এখন এটি হয়ে গেছে আয় রূপে। তাই লিখলাম এসআর বা সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকা হচ্ছে 4,000। তো বন্ধুরা, এই হচ্ছে আমার যাবতীয় অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, অর্থাৎ সমন্বয় দাখিলা। আমি আশা করব তোমরা এটুকু বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো শিক্ষার্থী বুঝতে না পারো, তবে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর একটি বিষয় বন্ধুরা, এখানে একটি বিষয় আছে, ছোট্ট একটি টেকনিকের বিষয়, সেটি হচ্ছে রেওয়া মিলে এবং অ্যাডজাস্টমেন্টে যদি একই এন্ট্রি থাকে, তবে ওই টাকার মধ্যে অবশ্যই তোমাকে বিয়োগ করতে হবে
বা ওই টাকার মধ্যে তোমাকে সমন্বয় করতে হবে। আর যদি রেওয়া মিলে এবং অ্যাডজাস্টমেন্টে ভিন্ন প্রকার এন্ট্রি থাকে তবে তুমি শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টের এন্ট্রিটাকেই কাউন্ট করবে, তখন আর তোমাকে ওই টাকা দুটিকে সমন্বয় বা মিল করতে হবে না, বিয়োগ করতে হবে না বা অন্য কিছু করতে হবে না। যেমন দেখো এইখানে রেওয়া মিলে ছিল প্রিপেইড রেন্ট অর্থাৎ ভাড়া অগ্রিম ভাড়া, আর প্রশ্নপত্র বলা আছে আর অ্যাডজাস্টমেন্টও বলা আছে যে রেন্ট পেইড ইন অ্যাডভান্স অর্থাৎ প্রিপেইড রেন্ট। অর্থাৎ দেখো বন্ধুরা এখানেও আছে প্রিপেইড রেন্ট আর এখানেও ছিল প্রিপেইড রেন্ট। সুতরাং যেহেতু দুই জায়গায় রয়েছে প্রিপেইড রেন্ট, সুতরাং আমি এখানে এই টাকা দুটিকে বিয়োগ করে দিয়েছিলাম। এই 4000 আর অ্যাডজাস্টমেন্টে ছিল 8000 টাকা, বিয়োগ করে পেয়েছিলাম 4000 টাকা। এবার দেখো বন্ধুরা পরের এন্ট্রিতে আমার ছিল সাপ্লাইস অন হ্যান্ড অর্থাৎ সাপ্লাইস ছিল সম্পত্তিরূপে, আর এখানেও আমার ছিল সাপ্লাইস অর্থাৎ দুটি কিন্তু একই এন্ট্রি রয়েছে। সুতরাং এখানেও কিন্তু আমি বিয়োগ করেছিলাম, আমার টাকা ছিল অ্যাডজাস্টমেন্টে 7000 আর এখানে হচ্ছে 4000, বিয়োগ করে আসছিল 3000। এবার দেখো বন্ধুরা এর পরের এন্ট্রিতে ছিল স্যালারি এক্সপেন্স ডিউ ছিল অর্থাৎ ব্যয় বকেয়া ছিল, কিন্তু এইখানে কিন্তু কোনো প্রকার স্যালারি পেয়েবল কথা উল্লেখ করা নেই, সেহেতু আমি এখানে শুধুমাত্র স্যালারি এক্সপেন্সের জাবেদা করলাম, আমি এখানে কোনো প্রকার টাকার চেঞ্জ করলাম না। তো বন্ধুরা এবার আমরা দেখব দ্বিতীয় রিকোয়ারমেন্ট। এখানে বলা হচ্ছে যে ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা। আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে যখন একটি হিসাবকাল শেষে যাবতীয় আয়গুলোকে এবং ব্যয়গুলোকে ইনকাম সামারিতে অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে বা আয় বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয় তখন ওই আয়গুলোকে এবং ব্যয়গুলোকে বন্ধ করতে হয়। আর এই বন্ধ করার নিয়ম হচ্ছে যেহেতু আয়গুলো ক্রেডিট সুতরাং তুমি আয়গুলোকে ডেবিট করে দিবা, আর যেহেতু ব্যয়গুলো ডেবিট সুতরাং তুমি ব্যয়গুলোকে ক্রেডিট করে দিবা, তাহলেই বন্ধ হয়ে যাবে। পাশাপাশি এইখানে আরও দুটি এন্ট্রি আসবে, একটি হচ্ছে নেট প্রফিট অথবা লস যেটি বের হবে, আর একটি হচ্ছে ড্রয়িং বা উইথড্র। তো এখানে আমি লিখলাম ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা। এখন বন্ধুরা আমি প্রথম দেখব রেভিনিউ। এটিও কিন্তু অবশ্যই বছরের শেষে বা হিসাবকালের শেষে, জুন 30 সবগুলো একই ডেট। প্রথমে আমি ক্লোজ করব রেভিনিউ অ্যাকাউন্টকে। এখন দেখো বন্ধুরা রেভিনিউ বা ইনকাম আয় কিন্তু অবশ্যই হয় ক্রেডিট, তো আমি আয়কে এখানে ডেবিট করে দিব। তো প্রথমে আমি দেখব যে এখানে আয় কোথায় কোথায় আছে। আমি প্রথমে তাকাই রেওয়া মেলের দিকে। দেখো বন্ধুরা এইখানে আয় রয়েছে প্রথমে এই একটি, দেখো বন্ধুরা এই একটি আয় রয়েছে সার্ভিস রেভিনিউ, এটি একটি আয় 71600 টাকা। এখন দেখো বন্ধুরা আমাকে দেখতে হবে যে সমন্বয়ের মধ্যে অর্থাৎ অ্যাডজাস্টিং এন্ট্রির মধ্যে এই সার্ভিস রেভিনিউ নামে কোনো প্রকার আয়ের কথা উল্লেখ করা আছে কিনা। দেখো বন্ধুরা এইখানে কিন্তু একটি আয় রয়েছে সার্ভিস রেভিনিউ নামে ক্রেডিটে, অর্থাৎ এখানে আমার আয় আছে আর এখানেও কিন্তু আয় আছে। তো আমি লিখলাম সার্ভিস রেভিনিউ 71600 টাকা, এটি হচ্ছে আমার এই রেওয়া মিলের টাকাটি, এবং সাথে আছে এই একটি সার্ভিস রেভিনিউ 4000 টাকা। এখন দেখো বন্ধুরা শুধু কিন্তু দুইটি না, এর সাথে আরেকটি আছে সার্ভিস রেভিনিউ, সেটি হচ্ছে এই, এবং এটা হচ্ছে 5000 টাকা। লিখলাম 5000 টাকা, অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু মোট তিনটি আছে সার্ভিস রেভিনিউ, একটি হচ্ছে রেওয়া মিলে এবং দুটি হচ্ছে সমন্বয়ের মধ্যে। আমি এই তিনটিকে যোগ করলাম তাহলে চলে আসলো 80600 টাকা। তবে বন্ধুরা এখানে একটা বিষয় আছে, যদি এই অ্যাডজাস্টিং জার্নালের মধ্যে কোনো প্রকার সার্ভিস রেভিনিউ ডেবিট করা থাকতো তবে কিন্তু আমি এখানে যোগ করতাম না, তখন আমি এখান থেকে বাদ দিতাম, কারণ আমরা জানি যে সার্ভিস রেভিনিউ হচ্ছে একটি আয় যা হয় ক্রেডিট, আর এখানে কিন্তু রেভিনিউর মধ্যে ক্রেডিট পাশেই এটি দেওয়া ছিল। আমি এখানে সবগুলি একসাথে লিখলাম তাই আর ডেবিট ক্রেডিট করতে পারলাম না। তো বন্ধুরা এখানে আমি এটা লিখছিলাম ক্রেডিট পাশের আয়টি, এবং এখানেও কিন্তু এটি হয়েছে ক্রেডিট, এটিও আয় হয়েছে, আর এখানে যে সার্ভিস রেভিনিউ এটিও হয়েছে ক্রেডিট, এটিও আয় হয়েছে। কিন্তু যদি এখানে কোনোটি ডেবিট থাকতো, অর্থাৎ যদি থাকতাম যে সার্ভিস রেভিনিউ ডেবিট,
তার মানে হচ্ছে আয়টা কমে গেল, সেই ক্ষেত্রে আমি এটি বাদ দিতাম। খুব সহজে বলতে গেলে যদি একই পাশ থাকে, অর্থাৎ যদি ডেবিট ডেবিট হয় তবে যোগ হবে, যদি এমন হয় ক্রেডিট আর ক্রেডিট তবেও যোগ হবে, কিন্তু যদি বিপরীত হয়, অর্থাৎ যদি এমন হয় ডেবিট আর ক্রেডিট তখন কিন্তু বিয়োগ হয়ে যাবে। এটুকু তুমি মনে রাখবা। এখন দেখো বন্ধুরা, আমি দেখব আর কোনো আয় আছে কিনা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আরেকটি আয় ছিল, সেটি ছিল অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, অর্থাৎ শিক্ষানিবেশ সেলামি, যার পরিমাণ ছিল 10,000। আমি এখানে হিসাববদ্ধ করেছিলাম, যেটি আমার এখনও অনুপার্জিত দায়রূপে আছে, অর্থাৎ আমার 4 বছরের টাকা 8,000 টাকা এটি আছে দায়রূপে। এখন দেখো বন্ধুরা, যদি 10,000 টাকার মধ্যে 8,000 টাকা থাকে দায়রূপে, অর্থাৎ বাকি আছে 2,000 টাকা, যে টাকাটি এই বছরে আমার আয় হয়েছে। তখন আমি লিখলাম অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম 2,000 টাকা। দেখো বন্ধুরা, আর কিন্তু কোনো প্রকার এখানে আয় নেই, তো এই দুটি যোগ করলাম, তাহলে চলে আসলো 82,600 টাকা। এবং এই যে আয়, এটি কিন্তু অন্তর্ভুক্ত হবে ইনকাম সামারির মধ্যে, তো লিখলাম ইনকাম সামারি ক্রেডিট 82,600 টাকা। এখানে লিখলাম টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্ট, অর্থাৎ আয়ের হিসাব বন্ধ করা হলো। এখন আমি দেখব বন্ধুরা ব্যয়ের হিসাব। আমরা জানি বন্ধুরা যে ব্যয় হয় মূলত ডেবিট, ব্যয়কে বন্ধ করার সময় আমি করে দেব ক্রেডিট, অর্থাৎ উল্টা করব। এখন দেখো বন্ধুরা, প্রথমে আমি লিখব ক্রেডিট পাশে ব্যয়গুলি। রেন্ট এক্সপেন্স অর্থাৎ ভাড়া ব্যয়। আমি প্রথমে দেখব যে প্রশ্নপত্রে রেওয়া মিলে কোনো প্রকার রেন্ট এক্সপেন্স দেওয়া রয়েছে কিনা। এই দেখো বন্ধুরা, এখানে একটি রেন্ট দেওয়া আছে, সেটি হচ্ছে 18,000 টাকা। দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে ব্যয় রূপে 18,000, কিন্তু এইখানে কিন্তু সমনার মধ্যে ব্যয়টি কমে গেছে, এখানে কিন্তু রেন্ট এক্সপেন্স আছে ক্রেডিট রূপে। দেখো বন্ধুরা, এইখানে আছে রেন্ট এক্সপেন্স ব্যয় রূপে, এখানে আছে ডেবিট রূপে, আর এখানে আছে ক্রেডিট রূপে। এখানে ব্যয়টি আছে, এখান থেকে ব্যয়টি কমে গেছে, অর্থাৎ একটি ডেবিট একটি ক্রেডিট। আমি বলেছিলাম বিগত জানানোর সময় যে যদি একটি ডেবিট হয় আর একটি হয় ক্রেডিট তবে হয়ে যাবে বিয়োগ। তো বন্ধু, এখানে কিন্তু বিয়োগ হবে, অর্থাৎ ব্যাখ্যা দিতে গেলে এমন হবে যে আমার রেন্টের ব্যয় ছিল 18,000 টাকা, যার মধ্যে 4,000 টাকা হচ্ছে আমার অগ্রিম, অর্থাৎ আমার কিন্তু ব্যয়টা এখন আর 18,000 টাকা নেই, ব্যয়টা হয়ে গেছে 14,000 টাকা। আমি লিখলাম রেন্ট এক্সপেন্স 14,000। এরপরে দেখো বন্ধুরা, আমি দেখব নেক্সটে আছে কোন এক্সপেন্সটি। এখানে আছে সাপ্লাইস এক্সপেন্স। দেখো বন্ধুরা, এটি একটি ব্যয়, কিন্তু এখানেও কিন্তু ব্যয়টি রয়েছে ক্রেডিট রূপে। এখন দেখি বন্ধুরা যে প্রশ্নপত্রে রেওয়া মিলে কোনো প্রকার সাপ্লাইস এক্সপেন্সের কথা দেওয়া আছে কিনা। হ্যাঁ, এখানে দেখো বন্ধুরা, এখানে একটি এন্ট্রি আছে সাপ্লাইস এক্সপেন্স 8,000 টাকা, এটি আছে ডেবিট রূপে। এখানে আছে ক্রেডিট পাশে 3,000 টাকা, অর্থাৎ একটি ডেবিট একটি ক্রেডিট, যেহেতু দুটি আছে বিপরীতভাবে, সুতরাং এটি হবে বিয়োগ। তাহলে এখানে চলে আসে 5,000 টাকা, অর্থাৎ 8,000 বিয়োগ 3,000 টাকা, তাহলে চলে আসে 5,000 টাকা। এরপরে দেখো বন্ধুরা, নেক্সটে আছে স্যালারি এক্সপেন্স। এইখানে দেখো বন্ধুরা, এই টাকাটি কিন্তু রয়েছে ডেবিটে, অর্থাৎ এখানে কিন্তু ব্যয় হচ্ছে, ব্যয় কিন্তু ওখানে বৃদ্ধি পাচ্ছে। যদিও এই যে পূর্বে সাপ্লাইস এক্সপেন্স আর রেন্ট এক্সপেন্স, এখানে কিন্তু অ্যাডজাস্টিংয়ের সময় ব্যয়টি ছিল ক্রেডিট, অর্থাৎ ব্যয়টি হ্রাস পাচ্ছিল, সেই জন্য আমি এখানে বিয়োগ করেছিলাম রেন্টের সময়ও আর সাপ্লাইসের সময়ও। কিন্তু এইখানে স্যালারির সময় এটি আছে ডেবিটে, অর্থাৎ দেয়া আছে স্যালারি এক্সপেন্স ডেবিটে, অর্থাৎ এখানে কিন্তু ব্যয়টি বৃদ্ধি পাচ্ছে। তো আমি এখন আর এটিকে বিয়োগ করব না, আমি এখন দেখব যে রেওয়া মিলে স্যালারি নামে কোনো প্রকার এন্ট্রি আছে কিনা। দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে স্যালারি এক্সপেন্স 39,000 টাকা, এটি আছে ডেবিট আর এটিও ডেবিট। আমি বলেছিলাম যে যদি একই পক্ষ হয়, যদি দুটো ডেবিট হয় তবে হবে যোগ, কিন্তু যখন হবে একটি ডেবিট একটি ক্রেডিট তখন হবে বিয়োগ, অথবা যদি দুটি হয় ক্রেডিট তখন হবে যোগ, কিন্তু যদি এমন হয় যে একটি ক্রেডিট একটি ডেবিট তখন হবে বিয়োগ।
এখানে বন্ধুরা এটিও ডেবিট, এটিও ডেবিট, সুতরাং যদি যোগ করলে চলে আসে 39,000 প্লাস 10,000 চলে আসে 49,000 স্যালারি এক্সপেন্স। এবার বন্ধুরা আমি দেখব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বা অবচয় ব্যয়টি। এখানে দেখো বন্ধুরা, এখানে রেওয়ামিলে কোনো প্রকার অবচয়ের কথা উল্লেখ করা নেই। এখানে দুইটি আছে অবচয় অ্যাডজাস্টিংয়ের মধ্যে, একটি হচ্ছে ইকুইপমেন্টের, আরেকটি হচ্ছে ফার্নিচারের। এটি হচ্ছে 3,800 টাকা, এটি হচ্ছে 5,000 টাকা, তো যদি যোগ করে চলে আসে 8,800 টাকা। এটি হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এবার আমি দেখব বন্ধুরা নেক্সট এক্সপেন্স, সেটি হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স। দেখো বন্ধুরা, এখানেও কিন্তু আছে অনুরূপ, এখানেও আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, অর্থাৎ এখানেও কিন্তু ব্যয়টি বৃদ্ধি পাচ্ছে, সুতরাং আমি কিন্তু এটিকেও বিয়োগ করব না। এখানে টাকা আছে 3,000 টাকা। দেখো বন্ধুরা, রেওয়ামিলে কোনো প্রকার ইন্স্যুরেন্স এক্সপেন্স উল্লেখ করা নেই, যদিও রেওয়ামিলে দেওয়া আছে প্রিপেইড ইন্স্যুরেন্স, কিন্তু এটি কিন্তু এখানে আসবে না, কারণ এটি হচ্ছে একটি সম্পদ তুল্য। যদি রেওয়ামিলে থাকতো ইন্স্যুরেন্স এক্সপেন্স, তবেই আমি সেটাকে এর সঙ্গে মিলকরণ করে এখানে লিখতাম, কিন্তু যেহেতু রেওয়ামিলে কোনো প্রকার ইন্স্যুরেন্স এক্সপেন্সের কথা উল্লেখ করা নেই, সেহেতু আমি শুধুমাত্র এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া আছে অ্যাডজাস্টিংয়ের মধ্যে সেটিকেই অন্তর্ভুক্ত করব। তো লিখলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স 3,000 টাকা। এখন দেখো বন্ধুরা, আর কোনো প্রকার এন্ট্রি অ্যাডজাস্টিংয়ে নেই ব্যয়ের মধ্যে। এখন দেখো বন্ধুরা, এই যে অ্যাডজাস্টিংয়ের মধ্যে আর কোনো প্রকার ব্যয় নেই, আমি একটু দেখব রেওয়ামিলের মধ্যে কোনো প্রকার ব্যয় দেওয়া আছে কিনা। দেখো বন্ধুরা, আমি রেন্ট নিলাম, এইখানে দেখো বন্ধুরা একটি ব্যয় আছে ইউটিলাইটিস এক্সপেন্স, অর্থাৎ উপযোগ খরচ 2,800 টাকা। যেহেতু এই টাকাটি অ্যাডজাস্টিংয়ের মধ্যে নেই, সুতরাং এই টাকাটি, যে টাকাটি আছে সেই টাকাটি বসবে। যদি এইখানে টাকাটি থাকতো অ্যাডজাস্টিংয়ের মধ্যে কোনো এন্ট্রিতে, তাহলে আমি সেটার সঙ্গে এখানে মিলকরণ করতাম। যদি এই টাকাটি, যদি এই যে ইউটিলিটিস এক্সপেন্স এখানে থাকতো ডেবিট রূপে, তবে যোগ করতাম, আর যদি থাকতো ক্রেডিট রূপে তবে বিয়োগ করতাম। তবে এখানে যেহেতু নেই, সেটা আমি যোগ বিয়োগ কিছু করবো না। তো দেখো বন্ধুরা, আমি এখানে লিখলাম ইউটিলিটিস এক্সপেন্স 2,800 টাকা। এখন দেখো বন্ধুরা, যখনই আমি সবগুলো ব্যয়কে করে দিলাম ক্রেডিট, অর্থাৎ ব্যয়ের অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে গেল। এখন দেখো বন্ধুরা, এখানে রয়েছে 14,000 টাকা যোগ 5,000 যোগ 49,000 যোগ 8,800 যোগ 3,000 টাকা এবং 2,800। এখন দেখো বন্ধুরা, সবগুলো যোগ করলে চলে আসে 82,600 টাকা। এখানে আমি লিখলাম টু ক্লোজ এক্সপেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যয় হিসাবটিও বন্ধ হয়ে গেল। এবারে দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে যদি প্রশ্নপত্রে কোনো প্রকার উইথড্র বা ড্রয়িং থাকে, অর্থাৎ যদি থাকে উত্তোলন, তবে সেটিও অন্তর্ভুক্ত হবে, কিন্তু আনফর্চুনেটলি এইখানে কোনো প্রকার উত্তোলনের কথা উল্লেখ করা নেই, সেহেতু এখানে উত্তোলনের কোনো প্রকার ক্লোজিং এন্ট্রি হবে না। এবারে ক্লোজিং হবে বন্ধুরা নিট লাভ বা নিট ক্ষতির। আমাকে দেখতে হবে যে আমার আয় বড় না ব্যয় বড়। যদি আয় বড় হয় তবে হবে নিট লাভ, যদি ব্যয় বড় হয় তবে হবে নিট ক্ষতি। এখন দেখো বন্ধুরা, এইখানে আমার আয় হচ্ছে 82,600 টাকা, আর দুর্ভাগ্যবশত আমার ব্যয় হচ্ছে 82,600 টাকা, অর্থাৎ যাহাই আমার আয় তাহাই আমার ব্যয়। সুতরাং যেহেতু আয় আর ব্যয় সমান, সেহেতু কোনো প্রকার লাভ বা ক্ষতি হবে না। আর যেহেতু কোনো প্রকার লাভ বা ক্ষতি হবে না, সেহেতু আমার এখানে কোনো প্রকার নিট লাভ বা নিট ক্ষতির এন্ট্রি হবে না, সো নো এন্ট্রি। তো বন্ধুরা, এই ছিল আমার ক্লোজিং এন্ট্রি, আর এই ছিল আমার অ্যাডজাস্টিং এন্ট্রি। বাকি আছে রিভার্সিং এন্ট্রি। তো চলো বন্ধুরা, দেখে নিই বিপরীত দাখিলা বা রিভার্সিং এন্ট্রি করা সহজ। এবারে আমরা করব রিভার্সিং এন্ট্রি বা বিপরীত দাখিলা। আমি বলেছিলাম ক্লাস নং 1-এ, অর্থাৎ এই অধ্যায়ের বেসিক ক্লাসটিতে, যে বিপরীত দাখিলা বা রিভার্সিং এন্ট্রি হয় মূলত অ্যাডজাস্টিং এন্ট্রির দ্বারা। তবে এইখানে শুধুমাত্র 4টি এন্ট্রি অন্তর্ভুক্ত হয়। একটি হচ্ছে অগ্রিম আয় অগ্রিম ব্যয়, আরেকটি হচ্ছে বকেয়া আয় বকেয়া ব্যয়। কিন্তু বন্ধুরা, আমি আরেকটি কথা এখানে বলেছিলাম যে যদি
অগ্রিম ব্যয়কে প্রথমেই সম্পদ রূপে গণ্য করা হয় তবে সেটি আর রিভার্সিং এন্ট্রিতে অন্তর্ভুক্ত হবে না। আমি পাশাপাশি আরও বলেছিলাম যে যদি অগ্রিম আয়কে দায়রূপে প্রথমেই অন্তর্ভুক্ত করা হয় তবেও সেটি রিভার্সিংয়ে অন্তর্ভুক্ত হবে না। তো বন্ধুরা, এই যে প্রথমে অন্তর্ভুক্ত হবে না বা হবে, এই কথাটির অর্থ হচ্ছে হিসাবের প্রথম বই অর্থাৎ জাবেদা বই। অ্যাডজাস্টিং জাবেদা না, সেটি হচ্ছে প্রাথমিক জাবেদা, যা আমরা জার্নাল বলে থাকি, মূল জার্নাল। যদি সেইখানে অগ্রিম ব্যয়কে সম্পদ রূপে ধার্য করা হয়, দেখো বন্ধুরা, কোনো এন্ট্রিকে মূলত দুইভাবে ধার্য করা হয় বা হিসাবভুক্ত করা যায়। একটি হচ্ছে অ্যাসেট বেসিস, আরেকটি হচ্ছে কস্ট বেসিস। অর্থাৎ একটি হচ্ছে ব্যয়রূপে, আরেকটি হচ্ছে সম্পদ রূপে। ধরো প্রশ্নপত্রে বলা আছে যে অগ্রিম বীমা প্রদান করা হলো 5,000 টাকা। এখন যদি আমি এটিকে সম্পদ রূপে গণ্য করি তবে আমি জাবেদা করব যে অগ্রিম বীমা ডেবিট, নগদান ক্রেডিট। এটি আমি কিন্তু করব প্রথম জাবেদার বইতে। আর যদি আমি এটিকে ব্যয়রূপে গণ্য করি তবে আমি এখানে জাবেদা করব বীমা খরচ ডেবিট আর হচ্ছে নগদান ক্রেডিট। তো বন্ধুরা, যদি প্রথমেই অগ্রিম ব্যয়কে সম্পদ রূপে জাবেদায় অন্তর্ভুক্ত করা হয় তবে আর রিভার্সিংয়ে অন্তর্ভুক্ত হবে না। তো বন্ধুরা, এখানে কিন্তু জাবেদার কোনো প্রকার কথা নেই। তো তোমার জন্য একটু বুঝতে কষ্ট হবে যে এইখানে কোন এন্ট্রিটাকে প্রথমে জাবেদা বইতে সম্পদ রূপে গণ্য করেছে নাকি ব্যয়রূপে গণ্য করেছে। তো এই জন্য আমি তোমাদেরকে আরেকটি বিষয় এখানে শিখিয়ে দিব। তবে যখন আমি সাধারণ জাবেদা এবং লেজারের অধ্যায়টি করব তখন আমি তোমাদেরকে এই বিষয়টিকে আরও বিস্তারিতভাবে বলার ট্রাই করব। তো দেখো বন্ধুরা, এই অঙ্কের ক্ষেত্রে 4টি বিষয় মনে রাখতে হবে। সেটি হচ্ছে বকেয়া ব্যয়, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, অগ্রিম আয়। তবে যে সকল এন্ট্রির প্রভাব, অর্থাৎ যে সকল এন্ট্রি পরবর্তী বছরে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এই অ্যাডজাস্টিংয়ের মধ্যে যে সকল লেনদেনগুলোর প্রভাব পরবর্তী বছরে থাকবে, শুধুমাত্র সেই সকল লেনদেনকে তুমি রিভার্সিংয়ে নিবে। আর রিভার্সিং মানে হচ্ছে বিপরীত দাখিলা, অর্থাৎ এই অ্যাডজাস্টিংয়ে যা লেখা আছে সেটাকে জাস্ট তুমি উল্টিয়ে দিবে। যা ছিল ডেবিট সেটা হবে ক্রেডিট, আর যা ছিল ক্রেডিট সেটা হবে ডেবিট। এখন দেখো বন্ধুরা, প্রথমে আছে প্রিপেইড রেন্ট ডেবিট আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট। এর অর্থ হচ্ছে এই যে প্রিপেইড রেন্ট, এটি হচ্ছে আমার জন্য একটি সম্পদ। আর যেহেতু সম্পদ অর্থাৎ অগ্রিম ভাড়া দেওয়া আছে, সুতরাং এই টাকাটি কিন্তু এই বছরে না, এই টাকাটি কিন্তু আগামী বছরও থাকবে। এই ভাড়াটি কিন্তু আমার আগামী বছরও অগ্রিম থাকবে, আর আমি কিন্তু সুফলটি আগামী বছরও ভোগ করব। অর্থাৎ এটি কিন্তু বলাই যায় যে এই যে প্রিপেইড রেন্ট, এই টাকাটি কিন্তু প্রভাব রয়েছে আগামী বছর পর্যন্ত। আর আমি বলেছি যে যে সকল এন্ট্রির প্রভাব থাকবে আগামী বছর বা পরবর্তী বছর পর্যন্ত, সেই সকল এন্ট্রির রিভার্সিং হবে। যদি ওই এন্ট্রিগুলো আয় বকেয়া, ব্যয় বকেয়া, আয় অগ্রিম, ব্যয় অগ্রিম এর মধ্যে অন্তর্ভুক্ত হয়, যেহেতু এটি একটি ব্যয় অগ্রিম বা অগ্রিম ব্যয়, পাশাপাশি এর প্রভাব রয়েছে পরবর্তী বছরও, সুতরাং এটি রিভার্সিং হবে। এখন দেখো বন্ধুরা, এইখানে ছিল প্রিপেইড রেন্ট ডেবিট আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট। তো আমি এখন যখন রিভার্সিং করব জাস্ট এটিকে আমি বিপরীত লিখব। অর্থাৎ এখানে ক্রেডিট ছিল রেন্ট এক্সপেন্স, আমি এটিকে করব ডেবিট, অর্থাৎ রেন্ট এক্সপেন্স ডেবিট আর হচ্ছে প্রিপেইড রেন্ট ক্রেডিট। টাকার পরিমাণ নো চেঞ্জ, টাকা হচ্ছে 4,000 এবং 4,000। এখানেও হবে লাস্ট তারিখ, অর্থাৎ হিসাবকালের শেষ তারিখ, সেটি হচ্ছে যেটি ছিল এখানে 2008 সাল জুন 30। এখন তুমি সেটা এখানে লিখতে পারো, কারণে টু রেকর্ড রিভার্স রেন্ট। তো বন্ধুরা, এই কিন্তু আমার চলে গেল প্রথম রিভার্সিং এন্ট্রি।
এখন দেখো বন্ধু, এটি আমার কমপ্লিট। এখানে আছে সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। অর্থাৎ এখানে যে আছে সাপ্লাইজ ডেবিট মানে হচ্ছে এই সাপ্লাইজটা হচ্ছে সম্পদ রূপে আছে, আর এটি কিন্তু এই বছরের শেষে, অর্থাৎ এই সাপ্লাইজটি কিন্তু আগামী বছরে আমার কাছে সম্পদ রূপে থাকবে, আগামী বছরের প্রথমে। অর্থাৎ খুব সহজেই বলাই যায় যে এই লেনদেনটির প্রভাব রয়েছে পরবর্তী বছরেও। সুতরাং যে লেনদেনটির প্রভাব রয়েছে পরবর্তী বছরেও, আর যেহেতু এখানে সাপ্লাইজটি একটি অগ্রিম ব্যয়, যেহেতু এই লেনদেনটির প্রভাব রয়েছে পরবর্তী বছরও, সেহেতু এটি অবশ্যই রিভার্সিং হবে। আর রিভার্সিং হবে এটির বিপরীত, অর্থাৎ এখানে ছিল সাপ্লাইজ ডেবিট, তাহলে হয়ে যাবে সাপ্লাইজ ক্রেডিট। আর এখানে ছিল সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, সুতরাং এখানে হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। তো লিখলাম সাপ্লাইজ এক্সপেন্স ডেটর বা ডেবিট। আর হচ্ছে সাপ্লাইজ অথবা সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট। টাকার পরিমাণে নো চেঞ্জ, টাকা হচ্ছে 3000, লিখলাম 3000। দেখো বন্ধুরা, এখানেও তুমি কেমন লিখবা টু রেকর্ড রিভার্স সাপ্লাইজ এক্সপেন্স। এখন দেখো বন্ধুরা, আমার এটিও কমপ্লিট। এখানে আছে স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট। অর্থাৎ আমার ব্যয়টি বকেয়া আছে, আর যেহেতু ব্যয়টি বকেয়া আছে, সুতরাং এই ব্যয়টি কিন্তু এই হিসাবকালে পরিশোধ করা হয়নি, তাই এটি বলাই যায় যে এই লেনদেনটির প্রভাব রয়েছে আগামী বছরে, কারণ আগামী বছরে এই বকেয়া ব্যয়টিকে পেমেন্ট করতে হবে। সুতরাং যেহেতু এটি একটি বকেয়া ব্যয় এবং এর প্রভাব রয়েছে পরবর্তী বছরে, সুতরাং এর কিন্তু রিভার্সিং হবে। তো এখানে স্যালারি পেয়েবল আছে ক্রেডিট, এটি হবে ডেবিট। আমি লিখলাম স্যালারি পেয়েবল ডেটর অথবা ডেবিট, আর হচ্ছে স্যালারি এক্সপেন্স ক্রেডিট। এটি কিন্তু স্যালারি এক্সপেন্স, টাকা হচ্ছে 10,000। তুমি এখানে লিখবা টু রেকর্ড রিভার্স স্যালারি এক্সপেন্স অথবা স্যালারি পেয়েবল, অ্যাজ ইউর উইশ। দেখো বন্ধুরা, এটিও কিন্তু কমপ্লিট। এবারে আছে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, অর্থাৎ শিক্ষানবিশ সেলামি। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে আনআর্নড অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, অর্থাৎ অনাদায়ী শিক্ষানবিশ সেলামি। এটি আছে ক্রেডিট রূপে, অতএব এটি বলা যায় যে এখানে রয়েছে দায় রূপে, অর্থাৎ 4 বছরের জন্য এই মিস্টার জব্বার দায়বদ্ধ আছে ওই ব্যক্তির কাছে যে ব্যক্তি এই মিস্টার জব্বারকে 4 বছরের টাকা অগ্রিম প্রদান করে রেখেছে। সুতরাং এটি বলাই যায় যে এই লেনদেনটি কিন্তু এই হিসাবকালে শেষ হবে না, এই লেনদেনটির ইমপ্যাক্ট বা প্রভাব রয়েছে আগামী বছরে বা আগামী হিসাবকালে। আর যেহেতু এটি একটি অগ্রিম আয়, পাশাপাশি এর প্রভাব রয়েছে পরবর্তী বছরে, সুতরাং এর রিভার্সিং হবেই হবে। এখন দেখো বন্ধুরা, আছে ক্রেডিট, করবো ডেবিট। আছে আনআর্নড অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, লিখলাম আনআর্নড অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেটর। আর এখানে আছে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট, লিখলাম অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট হচ্ছে 8,000, যেটির প্রভাব রয়েছে পরবর্তী বছরে। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু এই টাকাটাই অন্তর্ভুক্ত হবে, এইখানে কিন্তু আর 2,000 টাকা অন্তর্ভুক্ত হবে না, কারণ সেই টাকাটি হচ্ছে আয়, এই বছরের আয়। আমাকে রিভার্সিং করার সময় দেখতে হবে যে পরবর্তী বছরে কোন কোন লেনদেনগুলো অন্তর্ভুক্ত হতে পারে এবং হবে। আমাকে যে লেনদেনগুলোর প্রভাব রয়েছে পরবর্তী বছরে, শুধুমাত্র সেই সকল লেনদেনগুলোই রিভার্সিংয়ে অন্তর্ভুক্ত করব। তবে এখানে লিখবো টু রেকর্ড রিভার্স আনআর্নড অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম। এটি আমার কমপ্লিট। এখন দেখো বন্ধু, এখানে রয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ এই মিস্টার জব্বার সেবাটি প্রদান করেছে বা টাকাটি পায়নি, অর্থাৎ টাকাটি পায়নি কিন্তু টাকাটি পাবে, যার কাছ থেকে পাবে তার নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ এটি কিন্তু সম্পদ। আর যেহেতু টাকাটি সে পায়নি এই হিসাবকালে, সুতরাং এটি কিন্তু বলাই যায় যে এই টাকাটি তার পরবর্তী বছরে
অন্তর্ভুক্ত করা রয়েছে, কারণ পরবর্তী বছরে হয়তোবা ওই যে অ্যাকাউন্ট রিসিভেবল তার কাছ থেকে টাকাটি পাবে। যেহেতু এই লেনদেনটির প্রভাব রয়েছে পরবর্তী বছরে, সেহেতু এর রিভার্সিংও হতে হবে। আছে এসআর ক্রেডিট, আমি করব এসআর ডেবিট। লিখলাম এসআর, দ্যাট মিন্স সার্ভিস রেভিনিউ। ডেটর আর এআর, দ্যাট মিন্স এ ফর অ্যাকাউন্ট, আর ফর রিসিভেবল। লিখলাম ক্রেডিট। আর টাকা হচ্ছে এখানে 5000, দ্যাট মিন্স 5000 টাকা। তো বন্ধুরা এটিও কমপ্লিট। এবার হচ্ছে ডেপ্রিসিয়েশন। আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে ব্যাড ডেটস এবং ডেপ্রিসিয়েশন এর কোনো প্রকার রিভার্সিং হয় না, কারণ এই যে অবচয় ধার্য করা হয়েছে, এটি ধার্য করা হয়েছে এই বছরের জন্য। আর যেহেতু এটি এই বছরের জন্য ধার্য করা হয়েছে, সুতরাং এর সঙ্গে কিন্তু পরবর্তী বছরে কোনো প্রকার সম্পর্ক নেই, কারণ এই যে ব্যয়টি এটি অলরেডি এই বছরই শেষ হয়ে যাবে, সুতরাং এটি এখানে অন্তর্ভুক্ত হবে না। এরপরে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, অর্থাৎ বিমার ব্যয়টি ডেবিট। আর হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখন দেখো বন্ধুরা, এইখানে যে কথাটি বলা আছে সেটি হচ্ছে বিমার খরচ হয়ে গেছে, এটি কিন্তু খরচ রূপে আছে, অর্থাৎ 3000 টাকার বিমা অলরেডি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ এই যে টাকাটি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি কিন্তু অগ্রিম বিমা না। অর্থাৎ যদি এখানে বলতে এমন যে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট অর্থাৎ অগ্রিম বিমা ডেবিট, তাহলে কিন্তু আমি এটিকে রিভার্সিং করতাম, কারণ তাহলে হতো এটি সম্পদ রূপে। আর যেহেতু হতো সম্পদ রূপে, সেহেতু এই সম্পদটি কিন্তু একটি প্রভাব থাকতো পরবর্তী বছরে। কিন্তু যেহেতু এটি এখানে আসে ব্যয় রূপে, অর্থাৎ এই বছরে ব্যয়ের জন্য, বিমার ব্যয়ের জন্য কত টাকা খরচ হয়েছে, আর খরচ হয়েছে 3000 টাকা। আর যেহেতু এটি এই বছরের জন্য খরচ, এবং সেহেতু কিন্তু এর কোনো প্রকার প্রভাব নেই পরবর্তী বছরে। আর যেহেতু এই বিমা খরচের কোনো প্রকার প্রভাব নেই পরবর্তী বছরে, সেহেতু এটি এখানে অন্তর্ভুক্ত হবে না। তবে যদি এখানে থাকতো প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, তবে আমি এটিকে অবশ্যই অন্তর্ভুক্ত করতাম, কারণ তাহলে এটি হতো একটি সম্পদ, আর সম্পদটি থাকতো অগ্রিম ব্যয়ের, আর এই অগ্রিম ব্যয়ের ইম্প্যাক্টটি থাকতো পরবর্তী বছরেও। তো এটি এখানে বন্ধুরা অন্তর্ভুক্ত হবে না। এরপরে আছে আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন দেখো বন্ধুরা, আনআর্নড সার্ভিস রেভিনিউ এটি হচ্ছে একটি অগ্রিম আয়, কিন্তু এই যে অগ্রিম আয় এটি একটি দায়, আর দায়টি হয় ক্রেডিট। কিন্তু এখানে যে টাকাটি দেয়া আছে সেই টাকাটি হচ্ছে ওই যে আনআর্নড সার্ভিস রেভিনিউ, তার মধ্যে কত টাকা উপার্জন হয়ে গেছে এই বছরে, অর্থাৎ অনুপার্জিত আয়ের মধ্যে যে টাকাটুকু এই বছরে উপার্জিত হয়েছে অর্থাৎ আয় হয়েছে, সেই টাকাটি এখানে দেওয়া রয়েছে। তো এটি বলাই যায় যে এই যে টাকাটি এটি কিন্তু আগামী বছরের জন্য কোনো প্রকার প্রভাব ফেলবে না, কারণ এই টাকাটি হচ্ছে এই বছরে অনুপার্জিত আয়ের মধ্যে উপার্জিত টাকা। যেহেতু এই টাকাটির কোনো প্রকার ইম্প্যাক্ট পরবর্তী বছরে নেই, সেহেতু এই টাকাটি এখানে অন্তর্ভুক্ত হবে না। তবে যদি এখানে এমন থাকতো যে সার্ভিস রেভিনিউ ডেবিট এবং আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ তখন এটি থাকতো দায় রূপে, এবং সেই ক্ষেত্রে এটি অবশ্যই কিন্তু এখানে অন্তর্ভুক্ত হতো, যেমনটা ঘটেছিল এই ক্ষেত্রে, যেখানে ছিল আনআর্নড অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, অর্থাৎ অনুপার্জিত শিক্ষানবিশ সালামি ক্রেডিট। যেহেতু এখানে ছিল ক্রেডিট, অর্থাৎ এখানে বুঝাচ্ছিল দায়কে, আর এই দায়টি ছিল পরবর্তী বছরের জন্য, সেহেতু এটি এখানে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু এখানে আছে এই আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট রূপে, এটি কিন্তু এখানে দায়কে নির্দেশ করে না, এটি এখানে নির্দেশ করতেছে দায় কমে যাওয়াকে, অর্থাৎ ওই যে অনুপার্জিত আয় তার মধ্যে কত টাকা তার উপার্জিত হয়ে গেছে সেটি নির্দেশ করে। আর যেহেতু এখানে দায় নির্দেশ করে না, অর্থাৎ এটি এখানে আয়কে নির্দেশ করে। আর যেহেতু এটি এই বছরের আয়, সেহেতু এর কিন্তু কোনো প্রভাব পরবর্তী বছরে নেই। আর যেহেতু এর কোনো প্রভাব পরবর্তী বছরে বা আগামী বছরে নেই, সেহেতু এখানে এটি অন্তর্ভুক্ত হবে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রিভার্সিং এন্ট্রি। তুমি চাইলে এখানে লিখতে পারো মিস্টার জব্বার রিভার্সিং এন্ট্রি। তো বন্ধুরা, আমি আজকে দেখালাম অ্যাডজাস্টিং এন্ট্রি, রিভার্সিং এন্ট্রি এবং ক্লোজিং এন্ট্রি। আমি আশা করব তোমরা এই তিনটি বিষয় নিয়ে একটি সুস্পষ্ট ধারণা পেয়েছো। আজকে ক্লাসটি একটু বড় হয়েছে, তথাপি আমি ট্রাই করেছি তোমাদেরকে যতটা বোঝানো যায়
ততটা বোঝানোর। তারপরও আমাকে অনেক বিষয় স্কিপ করতে হয়েছে সময়ের স্বল্পতার জন্য। আর বন্ধুরা, যদি আজকের ক্লাসে কোনো শিক্ষার্থীর কোনো প্রকার প্রশ্ন থাকে বা বুঝতে কষ্ট হয়, তবে নিঃসংকোচে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা। আর তোমাদের যে কোনো সমস্যার কথা, বিবিএ যে কোনো ম্যাথ সাবজেক্টের যে কোনো সমস্যার কথা আমাদেরকে ডিএমএস টিচিং নামে ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে জানাতে পারো। আমরা সর্বোচ্চ প্রয়াস করব তোমার সমস্যার সমাধান দেবার। তো বন্ধুরা, নেক্সটে আমরা আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করব, আর সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখবা। আর সেই পর্যন্ত সকলে ভালো থাকো।